তাহলে আমরা বলতেছিলাম টাইপস অফ অ্যাগ্লুটিনেশন। তাহলে ব্রডলি দুই রকম, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন আর প্যাসিভ অর ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশনতে আমাদের অ্যান্টিজেনটাই পার্টিকুলেট ইন নেচার, ডাইরেক্ট অ্যান্টিবডির সাথে বাইন্ড করে সে ভিজিবল ক্লাম্পিং করবে। ইনডাইরেক্ট অর প্যাসিভ অ্যাগ্লুটিনেশন টেস্টে হচ্ছে আমরা একটা সেকেন্ডারি একটা পার্টিকুলেট সাবস্টেন্স ইউজ করব, বিকজ এখানে অ্যান্টিজেনটা ইউজুয়ালি পার্টিকুলেট বা ইনসলিবল হয় না, সো ভিজিবল ক্লাম্পিং পার্টিকুলেট ছাড়া হবে না। এই জন্য আমরা একটা সেকেন্ডারি পার্টিকুলেট জিনিস ইউজ করব। এই পার্টিকুলেটটাকে আগে আমরা সলিউবল অ্যান্টিজেন দিয়ে কোট করাবো। এই যে কোট করাবো সেই কোট, এই যে পার্টিকুলেট সেকেন্ডারি পার্টিকুলেট সাবস্টেন্সটা এইটা হইতে পারে ল্যাটেক্স, আরবিসি অথবা চারকোল, এবং দেন আমরা অ্যান্টিবডি ইউজ করব যেটা হচ্ছে এই অ্যান্টিজেন, কোটেড অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে ভিজিবল ক্লাম্পিং হবে। এই সেকেন্ডারি বা পার্টিকুলেট সাবস্টেন্সটা যদি ল্যাটেক্স হয় তখন আমরা ওটাকে বলি ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। এই সাবস্টেন্সটা যদি আরবিসি হয় তখন আমরা বলি হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট। এখন এই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্টটা খুব কমনলি কিন্তু তোমার ল্যাবে ইউজ হয়, যেমন প্রেগনেন্সি টেস্টে ইউজ করা হয়, তারপরে তোমার সিআরপি আরএফ ফ্যাক্টর দেখার ক্ষেত্রে, তারপরে ভিডাল, অনেক সময় ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে ভিডাল টেস্ট করা হয়। তাহলে দুই রকম আমরা ল্যাকটিক, এবং এই ছবিটা আঁকা তোমরা শিখবা, এবং এই যে সেন্সে পার্টিকুলার এটার ব্র্যাকেটে লিখবা ল্যাটেক্স অর আরবিসি অর চারকোল, এবং এই ছবিটা আমি আঁকতে দিব তোমাদেরকে। নাও তাহলে আমরা দুই রকম পড়লাম, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্টে হচ্ছে অ্যান্টিজেনটাই পার্টিকুলেটের নেচার, যেটা অ্যান্টিবডি বাইন্ড করে ভিজিবল ক্লাম্পিং দিবে। ইনডাইরেক্টলি আমরা একটা সেকেন্ডারি পার্টিকুলার সাবস্টেন্স ইউজ করব যেটার সাথে আগে সলিউবল অ্যান্টিজেন কোট হবে, দেন অ্যান্টিবডি বাইন্ড করে ভিজিবল ক্লাম্পিং দিবে। ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশনে সেকেন্ডারি সাবস্টেন্সটা ইউজুয়ালি ইউজ হয় ল্যাটেক্স, এবং এটার মাধ্যমে আমরা যেমন এই যে দেখো প্রেগন্যান্সি টেস্ট করতে পারি, রুবেলা টেস্ট করতে পারি। যেমন এখানে দেখো যে ল্যাটেক্স পার্টিকুলের সাথে গামা গ্লোবিউলিনকে ট্যাগ করে দেন অ্যান্টি গামা গ্লোবিউলিন দিচ্ছে, যেটা হচ্ছে আরএস রিউমাটিক ফিভারে অনেক সময় দেখা হয়। ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা আরএফ ফ্যাক্টর দেখতে পারি, রিউমাটিক ফ্যাক্টর রিউমাটয়েড ফ্যাক্টর দেখতে পারি, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা দেখা হয় রিউমাটয়েড ফ্যাক্টর, তারপর সিআরপি দেখতে পারি, প্রেগনেন্সি টেস্ট করতে পারি, ভিডাল টেস্ট করতে পারি। এখন অ্যাগ্লুটিনেশন টেস্টের মোস্ট কমন আরেকটা টেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্টের মধ্যে হচ্ছে কুমস টেস্ট। কুমস টেস্ট এবং ভিডাল টেস্ট, এই দুটো টেস্ট তোমাদের একটু ডিটেলসে জানতে হবে। কুমস টেস্টটা পড়ানোর আগে আমি একটু জাস্ট তোমাদের হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এটা একটু ডিসকাস করি। যদি মাদার আরএইচ নেগেটিভ মাদার হয়, বেবিটা যদি আরএস পজিটিভ হয়, সেক্ষেত্রে সেকেন্ড প্রেগনেন্সি অর ইউজুয়ালি সেকেন্ড প্রেগনেন্সি সাবসিকুয়েন্ট অফ সেকেন্ড প্রেগনেন্সির পর থেকে বাচ্চার হিমোলাইটিক ডিজিজ হওয়ার চান্স থাকে। এটাকেই বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। এখন জিনিসটা কি, আমাদের ব্লাড গ্রুপিংয়ে আমাদের দুই রকম ব্লাড গ্রুপ আছে না, আরএইচ ব্লাড গ্রুপ আর এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপে যদি আমার এবিও অ্যান্টিজেন থাকে এবং এটার অ্যাগেনস্টে অ্যান্টি-বি অ্যান্টিবডি থাকে, যেমন একটা পার্সন যদি এ পজিটিভ থাকে তাহলে তার আরবিসিতে থাকে এ অ্যান্টিজেন, এবং আমরা সবসময় মনে রাখবা ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে অ্যান্টিজেন হচ্ছে আরবিসিতে থাকবে এবং অ্যান্টিবডিটা থাকবে প্লাজমাতে। তাহলে আমাদের যদি এ পজিটিভ একটা পার্সনের ব্লাড হয়, তার আরবিসিতে আসছে এ অ্যান্টিজেন এবং তার প্লাজমাতে আসে কি অ্যান্টি-বি অ্যান্টিবডি। এখন কাউন্টার পার্টটা থাকবে, বাট আরএইচের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা নাই। আরএইচ পজিটিভের হচ্ছে ব্লাডে আরএইচ অ্যান্টিজেন আসে, আর যার আরএইচ নেগেটিভ তার আরএইচ অ্যান্টিবডি নাই। এই এবিও ব্লাড গ্রুপিং এবং আরএইচ ব্লাড গ্রুপিংয়ের এটাই কিন্তু ডিফারেন্স। এবিও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে, কাউন্টার অ্যান্টিবডি থাকে, বাট আরএইচে শুধুমাত্র অ্যান্টিজেন থাকে। যে ও পজিটিভ তার আরএইচ অ্যান্টিজেন আসে, যে ও নেগেটিভ তার আরএইচ অ্যান্টিজেনটা নাই, এখানে কোনো অ্যান্টিবডির সম্পর্ক নাই। এখন মা যদি আরএইচ নেগেটিভ হয়, বাচ্চা যদি আরএইচ পজিটিভ হয়,
এবিও এন্টিজেনগুলো ইউজুয়ালি পলিস্যাকারাইড ইন নেচার এবং এটার অ্যাগেনস্টে সবসময় আইজিএম তৈরি হয়। আর আরএইচ এন্টিজেন ইউজুয়ালি প্রোটিন ইন নেচার এবং এইটার অ্যাগেনস্টে প্রথম প্রাইমারি ইমিউনো রেসপন্সে আইজিএম তৈরি হয়, বাট সাবসিকুয়েন্টে আইজিজি তৈরি হয়। এখন মাদারটা যদি আরএইচ নেগেটিভ হয়, বাচ্চাটা যদি আরএইচ পজিটিভ হয়, প্রথম প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হবে না। কারণ হচ্ছে ফিটাল ব্লাডের সাথে ম্যাটার্নাল ব্লাডের কোনো মিক্সিং কোথাও হচ্ছে না। যখন ফার্স্ট বেবিটা ডেলিভারি হবে তখন কিছুটা প্লাসেন্টা টিয়ার হতে পারে, তখন হওয়ার জন্য কিছু ব্লাড ফিটাল ব্লাড ম্যাটার্নাল ব্লাডে আসলে কি হবে, ওই যে আরএইচ পজিটিভ ব্লাড বাচ্চার, এটার অ্যাগেনস্টে মার আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে, আরএইচ অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি বা এটাকে অনেক সময় অ্যান্টিবডি বলে, এই আরএইচ অ্যান্টিবডিটা প্রথমবার ইমিউনোগ্লোবিন এম, সো এটাও কোনো প্রবলেম হবে না। সেকেন্ড প্রেগনেন্সিতেও যদি প্লাসেন্টার কোনো সেপারেশন বা ফিটাল ব্লাড ম্যাটার্নাল ব্লাডে মিক্সিং না হয়, এটা আইজিএম, সো সেকেন্ডারিতেও এটা প্লাসেন্টা ক্রস করবে না। আমরা জানি প্লাসেন্টা ক্রস করে আইজিজি। সেকেন্ড প্রেগনেন্সিতে সময় যখন ডেলিভারি হবে তখনও যদি আবার ব্লাডটা মিক্স হয় বা প্লাসেন্টার টিয়ারিং হয়, কিছুটা ব্লাড কিন্তু ফিটাল ব্লাড ম্যাটালে আসবে। সো সেকেন্ডারি প্রেগনেন্সির সময় কিন্তু এইবার তার কি তৈরি হবে, আইজিজি তৈরি হবে। কারণ প্রাইমারি সময় আইজিএম তৈরি হলো আর কিছু মেমোরি সেল তৈরি হয়ে থাকলো। সেকেন্ড প্রেগনেন্সির সময় যখন সেকেন্ড বেবিটার সম্পূর্ণ ভালোভাবে ডেলিভারি হলো, সেই ক্ষেত্রে যদি তোমার কিছু ব্লাড আসে, সেই ক্ষেত্রে এইবার তার গিয়ে আইজিজি তৈরি হলো। এখন থার্ড প্রেগনেন্সির সময় এই আইজিজিটা ম্যাটার্নাল ব্লাডে থাকবে এবং এই প্লাসেন্টা ক্রস করতে পারবে এবং এই আইজিজি আরএইচ অ্যান্টিবডিটা গিয়ে আরএইচ পজিটিভ থার্ড বাচ্চাটা যদি আরএইচ পজিটিভ হয় তখন গিয়ে কিন্তু সে বাচ্চার আরবিসিকে ডিস্ট্রয় করা শুরু করবে এবং বাচ্চার হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হবে। এটা হচ্ছে তোমার ইউজুয়ালি যদি কোনো রকম নর্মাল ডেলিভারি বা নর্মালি হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের যদি অ্যাবর্শন হিস্ট্রি থাকে বা প্রথমবারই কোনোভাবে এরকম মিক্সিং হতে পারে থাকে, তাহলে কিন্তু সেকেন্ড বেবিটা অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে। বাট ইউজুয়ালি নর্মাল ক্ষেত্রে আমাদের থার্ড বেবি অর সাবসিকুয়েন্ট বেবিগুলাই যদি আরএস পজিটিভ হয়, সেই ক্ষেত্রে আমাদের বেবিটা অ্যাফেক্ট হওয়ার চান্স থাকে। নাও কুমস টেস্ট। কুমস টেস্টটা আসলে কি? কুমস টেস্টের দুইটা নাম আছে, একটাকে কুমস টেস্ট বলে, আবার অনেক সময় এটাকে অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট বলে। দুইটা নামই মাথায় রাখতে হবে তোমাকে। এবং কুমস টেস্টে আমরা কি দেখি, আমরা ডিটেক্ট করি আরবিসি অ্যান্টিবডি। আরবিসির অ্যাগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা আমরা কুমস টেস্ট দিয়ে ডিটেক্ট করি। এবং এই ক্ষেত্রে আমরা রিয়েজেন্ট হিসেবে কি ইউজ করি, আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করি আইজিজি অ্যান্টিবডি অথবা গামা গ্লোবিউলিন। রিয়েজেন্ট হিসেবে আমরা ইউজ করি গামা গ্লোবিউলিন আর আইজিজি অ্যান্টিবডি। আইজিজি অ্যান্টিবডির অ্যাগেনস্টে অ্যান্টিবডি, সেটা হচ্ছে আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করি। আর এখানে আমরা ডিটেক্ট করি হচ্ছে আরবিসি অ্যান্টিবডি। আরবিসির অ্যান্টিজেনের অ্যাগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয়, যেমন এই ক্ষেত্রে আমাদের কী তৈরি হলো, বাচ্চার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হলো। আচ্ছা, এখন এটার মাধ্যমে এই কুমস টেস্টের মাধ্যমে আমরা ইউজুয়ালি কী করি, কী টেস্ট করতে পারি বা কী ডিজিজ ডায়াগনোসিস করি। কুমস টেস্টের মাধ্যমে ইউজুয়ালি আমরা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ডায়াগনোসিস করি। এছাড়া আমরা যে কোনো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ডায়াগনোসিস করতে পারি বা যে কোনো রকম অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা ডায়াগনোসিস করতে পারি। এখন হচ্ছে তোমার কয় টাইপের কুমস টেস্ট আছে? ইউজুয়ালি 2 টাইপসের কুমস টেস্ট আছে, ডাইরেক্ট কুমস টেস্ট, ইনডাইরেক্ট কুমস টেস্ট। আচ্ছা, এখন খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটা কথা বলবো, সুন্দর করে লিখে নেবা। ডাইরেক্ট কুমস টেস্ট, ইনডাইরেক্ট কুমস টেস্ট দুইটার মাধ্যমেই আমরা অটো ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়ার ডায়াগনোসিস করি বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ডায়াগনোসিস করি। ডাইরেক্ট কুমস টেস্ট, ইনডাইরেক্ট কুমস টেস্ট কি ডিটেক্ট করি? আরবিসি অ্যান্টিবডি ডিটেক্ট করি। কি রিয়েজেন্ট ইউজ করি? গামা গ্লোবিউলিন ইউজ করি। ডাইরেক্ট যেটা, সেই ক্ষেত্রে আমরা কোথায়
টেস্টটা করি, ডাইরেক্ট কুমস টেস্টটা আমরা করি হচ্ছে ফিটাল ব্লাডে। ফিটাল ব্লাডে আমরা ডাইরেক্ট টেস্টটা করি এবং এই ক্ষেত্রে আমরা বাউন্ড আরবিসির সাথে বাউন্ড অ্যান্টিবডি দেখি। আর ইনডাইরেক্ট কুমস টেস্টটা আমরা করি ম্যাটার্নাল ব্লাডে এবং এই ক্ষেত্রে আমরা ফ্রি অ্যান্টিবডি, ফ্রি আরবিসি অ্যান্টিবডি যেটা প্লাজমাতে ফ্রি আছে সেইটা ডিটেক্ট করি। তাহলে ডাইরেক্টটা করি বেবি বা ফিটাস এক্ষেত্রে আমরা কি ব্লাডটা ইউজুয়ালি নেই, যদি বেবি বর্ন হয়ে যায় তাহলে নিউবর্ন বেবির ব্লাড নেই, অথবা যদি বেবিটা প্লাসেন্ট মার ইউটেরাসে থাকে সেই ক্ষেত্রে আমরা ফিটাল ব্লাডটা ইউজুয়ালি আমরা কর্ড ব্লাড দিয়ে আমরা ফিটাল ব্লাডটা কালেক্ট করি। তাহলে ডাইরেক্টটা হচ্ছে আমরা বাউন্ড অ্যান্টিবডি দেখি আরবিসিতে এবং এটা বাচ্চার ব্লাডে দেখি আর বা ফিটাসে দেখি, আর ইনডাইরেক্টটা হচ্ছে ফ্রি অ্যান্টিবডি দেখি। এটা কোথায় দেখি আমরা মার প্লাজমাতে। নাও দেখো ডাইরেক্টে কি হয়, ডাইরেক্টে আরবিসিতে বাউন্ড আরবিসি, ধরো এইটা আরএইচ অ্যান্টিজেনের সাথে আরএইচ অ্যান্টিবডিটা বাউন্ড হয়ে আছে, দেন আমরা আইজিজি অ্যান্টিবডি দিব যেটা এটার এফসি, এই অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে বাইন্ড করে অ্যাগ্লুটিনেশন করবে এবং ক্লাম্পিং করবে। এটা হচ্ছে ডাইরেক্ট কুম টেস্ট। তাহলে পেশেন্টের আরবিসিতে বাউন্ড অ্যান্টিবডিটা আছে, যেটা যদি হিমোলাইটিক ডিজিজ নিউবর্ন হয় তাহলে এটা হচ্ছে আরএইচ অ্যান্টিবডি। দেন আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করবো গামা গ্লোবুলিন বা আইজিজি অ্যান্টিবডি, দেন এরা ক্রস লিঙ্কিং করে ভিজিবল ক্লাম্পিং দিবে। এটা ডাইরেক্ট কুম টেস্ট। আর ইনডাইরেক্ট কুম টেস্টের দুইটা স্টেপ। এইখানে আমরা কি দেখি, ফ্রি অ্যান্টিবডি দেখি, আরবিসির সাথে বাউন্ড না। এই ফ্রি অ্যান্টিবডিটাকে ফার্স্টে আমরা পেশেন্টের সেরাম নিয়ে, পেশেন্টের সেরামের মধ্যে কি আছে, এই ফ্রি অ্যান্টিবডি আছে, ফ্রি আরবিসি অ্যান্টিবডি আছে। এইটাকে ফার্স্টে আমরা একটা আরএস পজিটিভ পার্সনের আরবিসিটা নিয়ে সেটার সাথে বাউন্ড করায় নিব। তাহলে প্রথমে আমরা একটা আরএস পজিটিভ পার্সনের আরবিসি নিব, ব্লাড নিব, ব্লাড থেকে আরবিসিটা সেপারেট করে আরবিসিটা নিব। এই ক্ষেত্রে ইউজুয়ালি যে কোনো র্যান্ডম একটা ও পজিটিভ পার্সনের ব্লাডটা নেওয়া হয়। ও পজিটিভ পার্সনের যদি আমরা ব্লাডটা নেই, তার আরবিসিটা নেই, তাহলে আরবিসিতে কী আছে, আরএইচ অ্যান্টিজেন আছে। দেন আমরা ওই মাদারের স্যাম্পল বা মাদারের সেরামে কী আছে, আরএইচ অ্যান্টিবডি আছে। প্রথমে আমরা ট্যাগ করাই নিব বা কম্বাইন করাই নিব। দেন আমরা সেকেন্ড স্টেপে গিয়ে হিউম্যান ইমিউনোগ্লোবুলিন বা আইজিজি অ্যান্টিবডি দিব। দেন এটা ক্লাম্পিং হবে। এটা প্রথমে আমরা একটা সেকেন্ডারি একটা পার্সনের আরবিসির সাথে ট্যাগ করাই নিচ্ছি এবং সেকেন্ড স্টেপে গিয়ে আমরা ওই প্রথম স্টেপের মতো এইটা কিন্তু ডাইরেক্টের প্রথম স্টেপটা, কিন্তু তার আগে আমরা একটা সেকেন্ড স্টেপ করে নিচ্ছি। এটাই হচ্ছে ইনডাইরেক্ট কুম টেস্ট। তাহলে ইনডাইরেক্ট কুম টেস্টে পেশেন্টের সেরামটাকে একটা আরএইচ পজিটিভ আরবিসির সাথে ট্যাগ করায় বা কম্বাইন করায় সেকেন্ডারিলি আমরা হিউম্যান গ্লোবুলিন বা গামা গ্লোবুলিন দিব, যেটা ক্লাম্পিং করবে এবং পজিটিভ টেস্ট লেবার। দিস ইজ ইনডাইরেক্ট কুমস টেস্ট আর ইনডাইরেক্ট গ্লোবুলিন টেস্ট। তাহলে জিনিসটা মোটামুটি তোমাদের কিন্তু মাথায় থাকলো। ডাইরেক্ট কুমস টেস্ট কি, ইনডাইরেক্ট কুমস টেস্ট কি, কুমস টেস্টটা কি দেখি, কোন কোন ডিজিজে কুম টেস্ট করা হয়, ডাইরেক্টটা কি করা হয়, ইনডাইরেক্টটা করা হয়, মাদারে কোনটা করব, ফিটাসে কোনটা করব, আমি ডিটেলসে তোমাদের ডিসকাস করে দিলাম। এখন এই যে ডিফারেন্স ডাইরেক্ট কুমস টেস্ট আর ইনডাইরেক্ট কুমস টেস্টের ডিফারেন্সটা এখানে আছে, তোমরা একবার জাস্ট রিডিং দিয়ে সুন্দর করে মনে রাখবা। অনেক সময় ডিফারেন্সটা আসতে পারে, বা যদি কুমস টেস্টের শর্ট নোট আসে টোটালটাই ডিটেলসে লিখলে কিন্তু তোমরা অনেক ভালো মার্ক পাবা, অথবা আলাদাভাবেই কিন্তু তোমার ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কুমস টেস্ট আসতে পারে। আচ্ছা, দেন সেকেন্ড অ্যাগ্লুটিনেশন টেস্টের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট হচ্ছে ভিডাল টেস্ট। আমি বেশি কথা বলবো না, শুধু ইম্পর্ট্যান্ট কথাগুলো টাচ করে যাব। ভিডাল টেস্ট একটা সেরোলজিক্যাল টেস্ট। এটা কোন ডিজিজে করি আমরা, টাইফয়েড অর প্যারাটাইফয়েড ফিভারে করি, এবং ইউজুয়ালি এটা কোন উইকে করা হয়, ইউজুয়ালি সেকেন্ড
অ্যান্ড থার্ড উইকে করা হয়। সেকেন্ড উইকে থেকে 10 দিনের পর থেকে এটা অ্যান্টিবডিগুলো অ্যাপিয়ার করে এবং এই টাইমটাতে করা হয়। টাইফয়েড ফিভারে ফার্স্ট উইকে আমরা কী করি? ফার্স্ট উইকে ইউজুয়ালি আমরা ব্লাড কালচার করি, সেকেন্ড উইকে ইউজুয়ালি আমাদের ভিটাল টেস্ট করা হয়, থার্ড উইকে গিয়ে ইউজুয়ালি ইউরিন কালচার, ফোর্থ উইকে স্টুল কালচার করা হয়। তাহলে ভিটাল টেস্ট হচ্ছে, এবং মোস্ট কমনলি তোমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড বলো বা বাংলাদেশে এখনও ভিটাল টেস্টটাই কমনলি টাইফয়েডে করা হয়। সো এইটা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। তো ভিটাল টেস্টে আমরা কি করি? আচ্ছা, প্রথমে বলি টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, বা এগুলোকে টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভারকে একসাথে কি বলা হয়? এন্টেরিক ফিভার। এই টাইফয়েড ফিভার ইউজুয়ালি কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়? সালমোনেলা টাইফি। আর প্যারাটাইফয়েড ফিভার হয় সালমোনেলা প্যারাটাইফি ABC। এখন ভিরাল টেস্টে আমরা এই টাইফয়েড এবং প্যারাটাইফয়েডের যে অর্গানিজমগুলো, মানে সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি ABCর অ্যাগেনস্টে অ্যান্টিবডি ডিটেক্ট করি, এবং এই ব্যাকটেরিয়ার কোন কোন কম্পোনেন্টের অ্যাগেনস্টে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি? পলিস্যাকারাইড, ক্যাপসুলার পলিস্যাকারাইডের অ্যাগেনস্টে, যেটাকে বলা হয় ও অ্যান্টিজেনের অ্যাগেনস্টে ও বলে, আর ফ্লাজেলার অ্যান্টিজেনের অ্যাগেনস্টে সেটাকে বলে H। তাহলে আমরা এখানে অ্যান্টিবডি দেখি অ্যাগেনস্ট ও অ্যান্টিজেন অ্যান্ড H অ্যান্টিজেন। তাহলে আমরা ল্যাবে রিয়েজেন্ট হিসেবে কি ইউজ করি? রিয়েজেন্ট হিসেবে আমরা ইউজ করব, তাহলে কি আমরা অ্যান্টিবডি দেখবো, সো আমরা অ্যান্টিজেন ইউজ করবো। তাহলে ভিটাল টেস্টের রিয়েজেন্ট হিসেবে ইউজ করি আমরা ও অ্যান্টিজেন অ্যান্ড H অ্যান্টিজেন অফ দ্য সালমোনেলা টাইফি অ্যান্ড সালমোনেলা প্যারাটাইফি ABC। আচ্ছা, এখন এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি টাইফয়েড ফিভার ক্যারিয়ার হয়ে যায়। অনেক সময় ক্যারিয়ার হয়ে টাইফয়েড ফিভারটা কোথায় থাকে? ইউজুয়ালি গল ব্লাডারে থাকে। এই ক্ষেত্রে কিন্তু এই যে VI একটা অ্যান্টিজেন আছে, এইটার অ্যাগেনস্টেও তোমার অ্যান্টিবডি দেখা হয়, এটা ক্যারিয়ারের সময়। নাও এই কথাগুলো এখানেই লেখা আছে। ও অ্যান্টিজেনের অ্যাগেনস্টে, ও মানে হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন, আর H হচ্ছে ফ্লাজেলার। এই দুটো অ্যান্টিজেনের অ্যাগেনস্টে আমরা অ্যান্টিবডি ডিটেক্ট করি ইন পেশেন্টস সেরাম। নাও দেখো, এই যে এইটা হচ্ছে একটা ভিটাল টেস্টের একটা কার্ড। এই ভিটাল টেস্টটাও অ্যাগ্লুটিনেশন টেস্ট, এটা তুমি স্লাইডে করতে পারো, কার্ডে করতে পারো, এটা একটা কার্ড সিস্টেম, অথবা তোমার এটা টিউবেও করা হয়। টিউবে ইউজুয়ালি ভিরাল টেস্টটা দুই রকম, কোয়ালিটেটিভ, যেটা কোয়ালিটেটিভ মানে পজিটিভ আর নেগেটিভ রেজাল্ট, আর কোয়ান্টিটেটিভ মানে এখানে অ্যান্টিবডি দেখবা এবং অ্যান্টিবডির টাইটারও দেখবা। যে কোনো টেস্ট দুই রকম হতে পারে। একটা কোয়ালিটেটিভ টেস্ট, শুধু কোয়ালিটেটিভ টেস্টে ইউজুয়ালি পজিটিভ আছে, ডিজিজ আছে, পজিটিভ, ডিজিজ নাই, নেগেটিভ। আর যদি তোমার কোয়ান্টিটেটিভ টেস্ট হয়, এখানে আমরা টাইটার দেখি। তাহলে ভিরাল টেস্টও তাই, এটা টাইটারও দেখতে পারো, তুমি পজিটিভিটিও দেখতে পারো, মানে শুধু পজিটিভ নেগেটিভ দেখতে পারো। তো এক্ষেত্রে আমরা টিউব টেস্টও করতে পারি, কার্ড টেস্টও করতে পারি। সো দেখো, এইটা দেখো একটা কার্ড টেস্ট, এখানে যেমন এই যে দেখো, ও মানে এটা সালমোনেলা টাইফির ও অ্যান্টিজেন, এইটা H মানে সালমোনেলা টাইফির H অ্যান্টিজেন, AH মানে প্যারাটাইফি এর H অ্যান্টিজেন, প্যারাটাইফি B এর H অ্যান্টিজেন, আর NC মানে নেগেটিভ কন্ট্রোল, অনেক সময় নেগেটিভ পজিটিভ কন্ট্রোল দেওয়া হয়। যে কোনো টেস্টে, যে কোনো ল্যাবের টেস্টে তোমাকে কন্ট্রোল ইউজ করতে হবে, পজিটিভ কন্ট্রোল, নেগেটিভ কন্ট্রোল, ওইটার সাথে কম্পেয়ার করেই তুমি তোমার টেস্টের ভ্যালিডিটি ডিটারমাইন করবা। আচ্ছা, তাহলে দেন আমরা যখন পজিটিভ নেগেটিভ হবে, দেন আমরা টাইটার করি। এখন এই ক্ষেত্রে তাহলে অ্যান্টিবডি দেখি, এবং আমরা ভিরাল টেস্টে কিন্তু আমরা টাইটারও দেখি। এখন তোমার টাইটারটা কিভাবে দেখা হয়? 1:20, 1:40। তার মানে এখানে হচ্ছে টাইটার করার সময় আমরা কি করি আসলে? ইউজুয়ালি অ্যান্টিজেনের কনসেন্ট্রেশনটা ফিক্সড রাখি বা কনস্ট্যান্ট রাখি, সেরামটাকে ডাইলুশন করি। ডাইলুশনটা ইউজুয়ালি কী করা হয়? নর্মাল স্যালাইন দিয়ে করা হয়। যত ম্যাক্সিমাম ডাইলুশনে গিয়ে পজিটিভ দিবে, তত ওইটার পজিটিভিটি হাই বা অ্যান্টিবডির কনসেন্ট্রেশন হাই। তাহলে এখানে যেমন 1:20, তাহলে এখানে 20 টাইমস ডাইলুশন করা হয়েছে, 1:40 টাইমস ডাইলুশন করা হয়েছে, 1:80 টাইমস, 1:60, 320, 640, তাহলে এগুলো ডাইলুশন। দেখো এখানে গিয়ে 160-তে গিয়ে সে ক্লাম্পিং করছে, এরপর আর করে নাই। তার মানে এটার হায়েস্ট ডাইলুশন যেটাতে পজিটিভ রেজাল্ট দিছে সেটা কত?
160, তাহলে এই ভিডাল টেস্টের টাইটারটা কত? 160। তার মানে আমি ওই যে টাইটারটা বলছিলাম ম্যাক্সিমাম ডাইলুশন গিয়ে পর্যন্ত এটা পজিটিভিটি দিবে, তাহলে এখানে ম্যাক্সিমাম পর্যন্ত গিয়ে ডাইলুশনে পজিটিভ দিছে কি 160, তাহলে এই পেশেন্টটার টাইটারটা হচ্ছে 160। জিনিসটা বুঝছো তো? এখন তাহলে আমাদের ডাইলুশন, ভিডাল টেস্টের ডাইলুশনটা ঠিক এরকমভাবে হয়, সেরাম ইস টু ওয়াটার, এখানে আমরা সেরাম ইস টু ওয়াটার করছে, ল্যাবে সেরাম ইস টু নর্মাল স্যালাইনও করা হয় 1:20, 1:40, 1:80, এর 1:, এখন আমরা কোন টাইটারে গেলে পজিটিভ বলবো? ভিডাল টেস্টে টাইটারের উপরে পজিটিভ নেগেটিভ নির্ভর করে। ক্লাম্পিং আসলেই আমরা পজিটিভ বলে দিব না ভিডাল টেস্টের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু ক্লাম্পিং আসলেই পজিটিভ অনেক ক্ষেত্রে বলে যাই, যেমন ব্লাড গ্রুপিংয়ে ক্লাম্পিং আসলেই ওটা পজিটিভিটি। বাট ভিডালের ক্ষেত্রে আমাদের ডাইলুশন করে আমাদের টাইটার দেখে তোমাকে বলতে হবে এর কি টাইফয়েড ফিভার হতে পারে কি হতে পারে না। আচ্ছা, আরেকটা কথা, ভিডাল টেস্ট কিন্তু টাইফয়েড ফিভারের একটা প্রিজাম্পটিভ টেস্ট বা স্ক্রিনিং টেস্ট, নট কনফার্মেটরি, এটা মনে রাখবা। সেরোলজিক্যাল টেস্টগুলো কিন্তু 100% কনফার্মেটরি হিসাবে ইউজ করা হয় না, কারণ এই ক্ষেত্রে তোমার অ্যান্টিবডিটা অনেক সময় ক্রস রিয়াক্টিভ অ্যান্টিবডি হতে পারে, নন স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হতে পারে, অ্যানামনেস্টিক রিয়াকশন হতে পারে, প্রোজন ফেনোমেনা। এই সেরোলজিক্যাল টেস্টের অনেকগুলা তোমার ফ্যালাসি বা তোমার ডিসঅ্যাডভান্টেজ আছে। সো এই জন্য কিন্তু সেরোলজিক্যাল টেস্টে অনেক সময় অ্যান্টিজেন ডিটেকশনটা মোর স্পেসিফিক দ্যান অ্যান্টিবডি ডিটেকশন। সেরোলজিক্যাল টেস্টে অ্যান্টিবডি ডিটেকশনের থেকে অ্যান্টিজেন ডিটেকশন মোর স্পেসিফিক। এটা তোমাদের একটা রিটার্নের কোশ্চেন আসে, এটা পড়ে নিবা, অ্যান্টিজেন ডিটেকশন কেন সুপেরিয়র দ্যান অ্যান্টিবডি ডিটেকশন। আচ্ছা, তাহলে এখন ভিডালে চলে আসি। ভিডালে টাইটারের উপরে পজিটিভ নেগেটিভ নির্ভর করে, কারণ হচ্ছে তোমার সালমোনেলা এনভায়রনমেন্টে ইনরমাস অ্যামাউন্টে থাকে এবং আমরা কন্টিনিউয়াসলি সালমোনেলাতে এক্সপোজার হই। আমাদের ডিজিজ টাইফয়েড ফিভার হোক না হোক, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা বাইরে খাচ্ছি, আমরা ফাস্টফুড খাচ্ছি, ফুচকা খাচ্ছি, বিভিন্ন রকম বাইরে পানি খাচ্ছি। সো আমাদের কিন্তু একটা সাবক্লিনিক্যাল ইনফেকশন বা একটা হতে পারে, বা কন্টিনিউয়াসলি আমরা এক্সপোজারে থাকি দেখে একটা মিনিমাম লেভেল অফ অ্যান্টিবডি কিন্তু আমাদের বডিতে তৈরি হয়। বাংলাদেশের ক্ষেত্রে 1:80 স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে তোমার বেসলাইন হিসেবে টাইফয়েড ফিভারে বাংলাদেশে, এবং প্রত্যেকটা দেশের এই বেসলাইনটা আবার ডিফারেন্স। বাংলাদেশের ক্ষেত্রে ভিডাল টেস্টের বেসলাইন হচ্ছে 1:80। 1:80 পর্যন্ত আমরা নেগেটিভ ধরবো, 1:60 পর থেকে আমরা পজিটিভ শুরু ধরি, 1:60, 1:320। এখন এছাড়া যদি ধরো একটা পেশেন্টের 10 দিনে জ্বর আছে, 10 দিনের, সে ব্লাড দিল, তার টাইটার পাইলা 1:60, তাকে তুমি বলবা যে হ্যাঁ আপনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে, বাট তার একটা সেকেন্ড স্যাম্পল তুমি নিবা। সেকেন্ড স্যাম্পলে যদি এইটা 4 রাইজ হয় তখন গিয়ে আমরা পজিটিভ বলবো বা কনফার্মেটরি বলবো, সেকেন্ড স্যাম্পলের দরকার হবে। বা সিঙ্গেল স্যাম্পলে যদি টাইটার 1:320 হয় তখন কিন্তু আমরা পজিটিভ বলে দিই অনেক সময়, কারণ 320 অনেক হাই টাইটার, এত হাই টাইটারে ফলস পজিটিভ হওয়ার চান্স অনেক কম। নাও এখানে দেখো এই জিনিসগুলোই বলছে, এই ছবিটাও কিন্তু তোমরা ডিটেলসে দেখে ডিটেলসে মনে রাখবা। এখন তাহলে কয়েকটা কোশ্চেন বা কয়েকটা জিনিস তোমাদের অনেক সময় আস্ক করে। 2টা অ্যান্টিজেন পাইলাম, তাই না? আমরা 2টা অ্যান্টিজেন অ্যাগেনস্টে আমরা অ্যান্টিবডি দেখি, একটা ও অ্যান্টিজেন যেটা হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন, এটার অ্যাগেনস্টে ইউজুয়ালি কোন অ্যান্টিবডি তৈরি হয়? IgM। আর ফ্লাজেলার অ্যান্টিজেন H অ্যান্টিজেন, যেটার অ্যাগেনস্টে এটা প্রোটিন অ্যান্টিজেন, এটার অ্যাগেনস্টে পেশেন্টের বডি তৈরি হয় IgG। এখন এই দুইটার অনেক সময় দুইটাই যদি একসাথে হাই টাইটার হয় 160, 320, ও 160, H-ও 160, সেক্ষেত্রে আমরা পজিটিভ বলবো। বাট ধরো ও বাড়ছে, ওর টাইটার বাড়ছে, ওর এগেনস্টে অ্যান্টিবডি বাড়ছে, বাট এইচটা বাড়ে নাই, সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাকিউট ইনফেকশন বা অ্যাক্টিভ ইনফেকশন। ও বাড়ছে বাট এইচ অত বাড়ে নাই, বা লো, হাই ও টাইটার, লো এইচ টাইটার, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাকিউট ইনফেকশন বা অ্যাক্টিভ ইনফেকশন। দুইটা একসাথে বাড়লে তো অ্যাক্টিভ ইনফেকশনই, বিকজ IgMটা বডিতে আগে অ্যাপিয়ার করে, হয়তো তার IgMটা অ্যাপিয়ার করছে, IgGটা এখনও অ্যাপিয়ার করে নাই। এই ক্ষেত্রে আমরা বলবো অ্যাকিউট অ্যাক্টিভ ইনফেকশন বা
আর্লি ইনফেকশান। এখন ধরো পেশেন্টের আইজি ও বাড়ে নাই, শুধু এইচ বাড়ছে, ও নর্মাল অথবা ওর টাইটার লো, শুধু এইচের টাইটার বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার পাস্ট ইনফেকশান হতে পারে, অ্যানামনেস্টিক রিয়াকশন হতে পারে, অথবা ভ্যাকসিনেশন যদি আমরা সালমোনেলার অ্যাগেনস্টে কিন্তু এখন ভ্যাকসিনও দেওয়া হয়। শুধু পেশেন্ট যদি ভ্যাকসিনেটেড থাকে বা পেশেন্টের যদি পাস্ট ইনফেকশন হয়ে থাকে বা পেশেন্টের যদি অ্যানামনেস্টিক রিয়াকশন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধু এইচ বাড়বে। কারণ কি, এইচের অ্যাগেনস্টে হচ্ছে আইজিজি, যেটা বডিতে অনেক দিন পারসিস্ট করে। সো ওটা যদি একেবারে অ্যাক্টিভ ইনফেকশন, ওএইচ একসাথে বাড়লে অ্যাক্টিভ ইনফেকশন, বাট শুধু যদি এইচ বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে, যেটা হয়তো পাস্ট ইনফেকশন হতে পারে বা ভ্যাকসিনেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে সিঙ্গেল টেস্টে আমি গিয়ে তাকে বলতে পারবো না যে আপনার টাইফয়েড হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই সেকেন্ড আরেকটা স্যাম্পল নিয়ে 10 থেকে 12 দিন পরে আরেকটা স্যাম্পল নিয়ে 4-fold রাইজটা দেখতে হবে। আচ্ছা, আর এইটা ইউজুয়ালি 10 দিনের পর থেকে এই অ্যান্টিবডিগুলো অ্যাপিয়ার করার টেস্ট শুরু করে এবং থার্ড উইকে গিয়ে এটা পিকে যায়, দেন আবার আস্তে আস্তে কমতে থাকে। ওর অ্যাগেনস্টে অ্যান্টিবডিটা বডিতে পারসিস্ট করে, টাইফয়েড ফিভারে হচ্ছে 6 মাসের মতো, আর এইচের অ্যাগেনস্টে অ্যান্টিবডিটা যেটা হচ্ছে আইজিজি, সেটা 2 বছর পর্যন্ত বডিতে পারসিস্ট করতে পারে। এখন এইটা ফলস পজিটিভ কখন হতে পারে ভিডাল টেস্টের, ফলস নেগেটিভ কখন হতে পারে, এইগুলো একটু জেনে রাখবা। এটা অনেক সময় রিটার্নের যখন বা ভাইবাতে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে ফলস পজিটিভ ভিডাল টেস্ট কখন হয়। যেমন যে অ্যানামনেস্টিক রিয়াকশনটা কিছুই না, যদি হাই লেভেলে হেটারোলোগাস অ্যান্টিবডি তৈরি হয় বা নন স্পেসিফিক অ্যান্টিবডি অনেক বেশি বডিতে থাকে, ক্রস লিঙ্কিং অ্যান্টিবডি থাকে, তখন অনেক সময় অ্যানামনেস্টিক রিয়াকশন হয়, যেটা ফলস পজিটিভ হয়। এছাড়া প্রিভিয়াস ইনফেকশান, ক্রস ইনফেকশান, কারণ সালমোনেলার সাথে অন্যান্য এন্টেরোব্যাকটেরিয়াসের কিন্তু কিছু সিমিলারিটি আছে, সে কিন্তু কিছু হেটারোলোগাস অ্যান্টিবডি বা ক্রস লিঙ্কিং অ্যান্টিবডি তৈরি হতে পারে। আর ফলস নেগেটিভ কখন হতে পারে। আচ্ছা, তাহলে ভিডাল টেস্টটা এখানেই শেষ। নাও তোমাদের আরেকটা টেস্ট হচ্ছে প্রিসিপিটেশন টেস্ট। অ্যাগ্লুটিনেশন টেস্টের পরে আরেকটা টেস্ট সাথে সাথে আসে, সেটা হচ্ছে এগুলো কিন্তু একদম প্রিলিমিনারি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের টেস্টগুলো। প্রথমেই যখন ল্যাবে এগুলোর মানে এই ব্যাপারে তোমার কাজ করা শুরু হলো, প্রথমেই কিন্তু এই টেস্টগুলো আবিষ্কার হয়েছে, তোমার অ্যাগ্লুটিনেশন টেস্ট, প্রিসিপিটেশন টেস্ট। মডার্নাইজ টেস্টগুলো কিন্তু ইউজুয়ালি তোমার যেগুলো হচ্ছে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইলাইজা, তোমার রেডিও ইমিউনো এসে, এগুলো হচ্ছে মডার্নাইজ টেস্ট, ফ্লো সাইটোমেট্রি, আচ্ছা ওয়েস্টার্ন ব্লটিং। তাহলে প্রিসিপিটেশন টেস্টটা একটা বেসলাইন টেস্ট, এবং এই টেস্টগুলো কিন্তু বারবার তোমাদেরকে ধরে, কারণ এগুলোই হচ্ছে বেসিক অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের বেসিক টেস্টগুলোর মধ্যে প্রিসিপিটেশন টেস্ট। এখন প্রিসিপিটেশন টেস্ট আমি একটু ইজিলি তোমাদেরকে কয়েকটা লাইনে জাস্ট বুঝাই ফেলবো, বেশি কথা বলবো না। এই ক্ষেত্রে অ্যান্টিজেনটা হচ্ছে সলিউবল, পার্টিকুলেট না, ইনসলিউবল না। প্রিসিপিটেশন টেস্টে অ্যান্টিজেনটা হচ্ছে সলিউবল ইন নেচার। এইখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনটা কী করে, একটা লাইন অফ প্রিসিপিটেশন দেয় বা একটা তোমার প্রিসিপিটেট ফর্ম করে, নট ক্লাম্পিং। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা তোমার সেকেন্ডারি, যদি তুমি এই প্রিসিপিটেশনটায় সলিউবল অ্যান্টিজেন থাকে, অ্যান্টিবডি তৈরি করে এখানে হচ্ছে লাইন অফ প্রিসিপিটেশন দিবে, এবং এইটা হচ্ছে তোমার ইউজুয়ালি এটা হচ্ছে একটা মিডিয়াতে আমরা দেখি, লিকুইড মিডিয়াতে দেখলে হচ্ছে রিং ফর্মে দেখতে পারি। এছাড়া আমরা আগারোস জেলে আগারে অনেক সময় দেখি, আগারে দেখলে একটা লাইন অফ প্রিসিপিটেশন দেয়। আচ্ছা, এই জিনিসগুলো আমি এখন তোমাদেরকে একটু করে বলবো। যেমন তাহলে অ্যাগ্লুটিনেশনে হচ্ছে অ্যান্টিজেন হচ্ছে পার্টিকুলেট অর ইনসলিউবল ইন নেচার, প্রিসিপিটেশনে হচ্ছে সলিউবল ইন নেচার, এবং এই ক্ষেত্রে হচ্ছে একটা লাইন অফ প্রিসিপিটেশন, লাইন দিবে, ক্লাম্পিং না, দানা হবে না, এখানে একটা লাইন অফ ইকুইভ্যালেন্স দিবে। আচ্ছা, এই ছবিটা দেখো, এবং কোন জায়গাটা লাইন আসবে, লাইন অফ ইকুইভ্যালেন্সে গিয়ে প্রিসিপিটেশন রিং বা প্রিসিপিটেট লাইন আসবে। যেমন ধরো এই লিকুইড মিডিয়াতে অ্যান্টিজেনও আছে, অ্যান্টিবডিও আছে, যে লেভেলে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডির অ্যামাউন্টটা ইকুয়াল হবে, সেই লাইনে গিয়েই কিন্তু তোমার প্রিসিপিটেট ফর্ম হবে বা প্রিসিপিটেট লাইন বা রিং ফর্ম হবে। এই জিনিসটা বুঝছো কি না? এবং এটা আমরা দুইটা জায়গায় দেখতে পারি, একটা লিকুইড মিডিয়াতে দেখতে পারি, অথবা আগার জেলে বা তোমার আগার মিডিয়াতে দেখতে পারি।
এখন এটাকে তোমার অনেকভাবে ভাগ করছে, যেমন এই যে টিউবে দেখতে পারি, টিউবেরটাই হচ্ছে এই যে লিকুইড মিডিয়া, যেটা আমি একটু আগে ছবি দেখালাম। আগার জেলে দেখতে পারি, আগার জেলে উপর নির্ভর করে বিভিন্ন টাইপের প্রিসিপিটেশন হয়, যেমন তোমার ইমিউনো ডিফিউশন, রেডিয়াল ডিফিউশন, ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এগুলো সবই প্রিসিপিটেশনের টাইপ। প্রিসিপিটেশনের টাইপ যদি আসে তোমরা বলবা টিউব প্রিসিপিটেশন, আগার জেল প্রিসিপিটেশন। আগার জেল প্রিসিপিটেশনের মধ্যে আছে যে ডাবল ডিফিউশন, সিঙ্গেল ডিফিউশন, তারপর ইমিউনো ডিফিউশন, ইমিউনো ইলেকট্রোফোরেসিস, এই পর্যন্ত গিয়ে হচ্ছে তোমার প্রিসিপিটেশন এর টাইপস। নাও তাহলে দেখো এই ছবিটা তোমাদের রিভিউ লেঞ্জে আসছে, একটা মিডিয়া, এটা লিকুইড মিডিয়া হইতে পারে, যেটা টিউবে হইতে পারে, অথবা আগার জেল। আগার জেলটা কিছুই না, এটা হচ্ছে তোমার আগারোস দিয়ে একটা জেল লাইক কম্পোনেন্ট তৈরি করা হয়, জেলের মতো একটা মিডিয়া তৈরি করা হয়। ওই মিডিয়াটার মধ্যে আমার সলিউবল অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ঢালা হয়, যেটা যেখানে গিয়ে ইকুইভ্যালেন্স হয় সেখানে একটা লাইনের মতো দেয়। যেমন এখানে যদি এখানে যেখানে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডির ইটা সমান, অ্যামাউন্টটা সমান, সেই জায়গায় গিয়ে একটা লাইন দিবে, তাহলে সেটাকে বলে প্রিসিপিটেশন বা লাইন অফ প্রিসিপিটেশন। তাহলে টাইপের মধ্যে দেখো এই যে ডাবল ডিফিউশন, সিঙ্গেল ডিফিউশন, ইমিউনোফিক্সেশন, ইমিউনো ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের টাইপ না। ইমিউনো ইলেকট্রোফোরেসিস ইজ দ্যাট ওয়ান টাইপ অফ প্রিসিপিটেশন, এটা মনে রাখবা। প্রিসিপিটেশনের টাইপ যদি লেখো তখন তোমরা এরকম লিখবা ইমিউনো ডিফিউশন, রেডিয়াল ডিফিউশন, তারপর হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস, ইমিউনোফিক্সেশন, টিউব প্রিসিপিটেশন, এগুলো, বাট নট সিম্পল ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস কিন্তু কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন না। আমি পরে আবার একটু তোমাদের ডিটেলসে বলবো। এই স্লাইডগুলো, প্রত্যেকটা স্লাইড আমি অনেকক্ষণ ধরে ধরতেছি, এই স্লাইডগুলো রিডিং দিবা। এই স্লাইডগুলো রিডিং দিলে তোমাদের অনেক কিছু কিন্তু ক্লিয়ার হবে। আর আমার কথাগুলো তো শুনবা, আমার কথাগুলো যখন শুনবা তখন শুনবা, আবার আমার কথাগুলো মিউট করে এই স্লাইডগুলো দেখবা, তাহলে তোমাদের প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি তো লাইন বাই লাইন স্লাইডগুলো পড়তেছি না, আমি একটু ইজিলি বোঝানোর ট্রাই করতেছি তোমাদেরকে। দেখো এটা হচ্ছে টিউব প্রিসিপিটেশন। দেখো এখানে গিয়ে এই যে এখানে একটা রিং অফ প্রিসিপিটের লাইন তৈরি হয়েছে। আচ্ছা, আগার জেলের প্রিসিপিটেশনটা একটু দেখি। এই দেখো একটা প্লেটে এটা আগারোস জেল, ওই অনেকটা ওই যে ব্যাকটেরিয়ার কালচার মিডিয়ামের আগার জেল যেরকম, ওইরকমই অনেকটা। আমরা এখানে ইউজ করি আগার, আর এইটাতে ইউজুয়ালি ইউজ করা হয় আগারোস জেল। যেমন ধরো এই আগারোস জেলটা অনেকটা জেলি লাইক সাবস্টেন্স, এইটা যখন বানানো হয়েছে তখন এইটার সাথে আমি অ্যান্টিবডিটা ইনকর্পোরেটেড করে দিলাম। তার মানে এই জেলটা বানাইলাম যখন, এটার ভিতরে অ্যান্টিবডি দিয়ে দিলাম, দেন এগুলোর ভিতরে আমি হোল তৈরি করলাম, এগুলোকে অয়েল বলে। এই হোলের মধ্যে আমি অ্যান্টিজেন দিলাম, এই হোলগুলোতে, এই হোলগুলো থেকে অ্যান্টিজেনটা ডিফিউজ হবে, এবং যেখানে গিয়ে এই অ্যান্টিবডি এবং এই ডিফিউজ অ্যান্টিজেনের অ্যামাউন্টটা ইকুয়াল হবে, সেখানে গিয়ে কিন্তু এই যে দেখো সাদা সাদা লাইন দিচ্ছে, দেখছো এই যে সাদা সাদা লাইন, এই লাইনগুলাই হচ্ছে লাইন অফ প্রিসিপিটেশন। তার মানে এখানে সলিউবল অ্যান্টিজেন ইউজ করা হয়, এবং এই প্রিসিপিটেশন বা পজিটিভ হওয়ার সময় কী হয়, একটা লাইনের মতো তৈরি হয়, নট ক্লাম্পিং হয় হচ্ছে অ্যাগ্লুটিনেশনে। নাও প্রিসিপিটেশনটা বুঝলাম মোটামুটি, প্রিসিপিটেশনের টাইপ। প্রিসিপিটেশন ইউজুয়ালি আমরা কোন কোন টেস্টগুলো ইউজুয়ালি প্রিসিপিটেশন করি, প্রিসিপিটেশন টেস্ট করে ইউজুয়ালি আমাদের বডির অ্যান্টিবডিগুলো অনেক সময় দেখা হয়, আইজিএম, আইজিজি, আইজিএ, ব্লাডের প্রোটিন দেখা হয়, ব্লাডের কমপ্লিমেন্টগুলো অনেক সময় দেখা হয়। আচ্ছা, ইমিউনো ইলেকট্রোফোরেসিস ইজ দ্য ওয়ান টাইপ অফ তোমার প্রিসিপিটেশন টেস্ট। তারপর ওই যে এইচআইভিতে যে ওয়েস্টার্ন ব্লটিং পড়ছো, এটাও কিন্তু মডার্ন ভার্সন অফ দ্য প্রিসিপিটেশন টেস্ট। এখন আসো প্রোজন ফেনোমেননটা একটু দেখি। প্রোজন ফেনোমেননটা কী জিনিস? প্রোজন ফেনোমেনন একটা সিচুয়েশান বা একটা কন্ডিশন, যেই সময় তোমার যদি অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডির অ্যামাউন্ট অনেক এক্সেস হয়, সেই ক্ষেত্রে প্রোজন ফেনোমেননটা হয়। যদি এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে, অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, এই দুটা টেস্টের ক্ষেত্রে হতে পারে। যদি হাই অ্যামাউন্ট কনসেন্ট্রেশনে অ্যান্টিবডি বা হাই অ্যামাউন্ট কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন হয়, তখন কিন্তু তোমার টেস্টের রেজাল্ট
আসে না, টেস্টের রেজাল্ট পজিটিভ হয় না হাই অ্যামাউন্টে থাকার জন্য, এবং এই ক্ষেত্রে গিয়ে তখন আমরা এটাকে বলি প্রোজন ফেনোমেনন। প্রোজন ফেনোমেননটার জন্য কি হয় এটা একটু ছবি দিয়ে দেখাই। যেমন দেখো এই ছবিটায় হচ্ছে অ্যান্টিজেন এক্সেস, এইখানে অ্যান্টিবডি এক্সেস, টেস্ট নেগেটিভ, কোনো ক্লাম্পিং হয় নাই, কোনো প্রিসিপিটেশন লাইন ফর্ম হয় নাই। যখন এইখানে দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডির অ্যামাউন্টটা ইকুয়াল, তখন গিয়ে তোমার কিন্তু প্রিসিপিটেশন হয়েছে বা অ্যাগ্লুটিনেশন হয়েছে। সো এই যে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডির অ্যামাউন্টটা এক্সেস হয়, সেই ক্ষেত্রে টেস্টটা ফলস নেগেটিভ রেজাল্ট দেয় বা টেস্টের রেজাল্ট আসে না, তখন আমরা এটাকে বলি প্রোজন ফেনোমেনন। আর এই প্রোজন ফেনোমেননটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? বাই ডাইলুশন। অ্যান্টিবডির অ্যামাউন্ট যদি বেশি হয়ে থাকে আমরা ডাইলুশন করব, অ্যান্টিজেনের অ্যামাউন্ট বা ডাইলুশনের মাধ্যমে আমরা তোমার স্যাম্পলকে ডাইলুশনের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোজন ফেনোমেননটাকে ওভারকাম করতে পারবো। নাও তোমার এই প্রিসিপিটেশনের অনেকগুলো টেস্টের মধ্যে প্রিসিপিটেশনের মধ্যে মোস্ট কমনলি একটা আছে রেডিয়াল ইমিউনোডিফিউশন আর ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস। ইমিউনো ইলেক্ট্রোফোরেসিসটা তোমাদের আলাদাভাবে আসতে পারে। রেডিয়াল ইমিউনোডিফিউশনটা একটু আগে আমি বলছি, এই আগারোস জেলটা যখন তৈরি হয়েছে এটার মধ্যে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে অ্যান্টিবডি, তার মানে অ্যান্টিবডির অ্যামাউন্ট কিন্তু এই আগারোস জেল পুরাটা জুড়ে সমান। দেন এটার মধ্যে আমি অয়েল তৈরি করছি, অয়েল মানে হোল তৈরি করছে, গর্ত। এই গর্তের মধ্যে আমি এক একটাতে এক এক অ্যামাউন্টের কনসেন্ট্রেশনে অ্যান্টিজেন দিছি, এক এক অ্যামাউন্টে গিয়ে এক এক সময় গিয়ে এই প্রিসিপিটিং লাইনটা তৈরি হয়েছে। দেখছো এইটার একটু কাছে হয়েছে, এইটার দূরে হয়েছে, তার মানে যত ইনক্রিজিং অ্যান্টিজেন কনসেন্ট্রেশন দিবা তত দূরে গিয়ে তোমার এই জোন অফ প্রিসিপিটিং লাইনটা তৈরি হবে। এইটা কি বলা হয়? রেডিয়াল ইমিউনোডিফিউশন। তার মানে কিছুই না, এখানে একটা রেডিয়াল আকারে একটা প্রিসিপিটিং লাইন হবে, যেটা দূরত্বটা বাড়বে যত তুমি অ্যান্টিজেনের অ্যামাউন্টটা বাড়াবা। নাও ইলেক্ট্রোফোরেসিসটা কিন্তু তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মধ্যে পড়ে না। ইমিউনো ইলেক্ট্রোফোরেসিসটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মধ্যে পড়ে। তা কিন্তু আমি ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস পড়ানোর আগে ইলেক্ট্রোফোরেসিসটা একটু বলি। ইলেক্ট্রোফোরেসিসটা হচ্ছে তোমার কি করা হয়, একটা চার্জড মলিকুলগুলা একটা মিডিয়া বা একটা প্লেসে তোমার চার্জ মলিকুলগুলোকে রাখা হওয়ার পর তুমি যদি কারেন্ট পাস করো, দেন ওই চার্জ মলিকুলগুলো তোমার মাইগ্রেট করা শুরু করবে অপোজিট চার্জের দিকে। যেমন পজিটিভগুলো নেগেটিভের দিকে যাবে, নেগেটিভগুলো পজিটিভের দিকে যাবে, এবং এগুলোর মাইগ্রেটেড করার আরেকটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু মলিকুলার ওয়েট। ধরো একটা সলিউশনে 5টা প্রোটিন আছে, 5 রকম মলিকুলার ওয়েট, এগুলোকে কিন্তু নর্মালি তুমি সেপারেট করতে পারছো না। নর্মালি একটা লিকুইড একটা কীভাবে সেপারেট করবা? এই লিকুইড মিডিয়ার মধ্যে যদি তুমি কারেন্ট পাস করাও, দেন ওরা অ্যাকর্ডিং টু মলিকুলার ওয়েট কিন্তু ওরা সেপারেট হয়ে যাবে। দেন তুমি কিন্তু মলিকুলার ওয়েট অনুসারে ওটাকে করতে পারো। তুমি যদি আগে থেকে জানো হ্যাঁ অ্যালবুমের মলিকুলার ওয়েট 14, তাহলে 14টা যেখানে গিয়ে সেপারেট হয়েছে ওখান থেকে তুমি কালেক্ট করলা। ইলেক্ট্রোফোরেসিসের মাধ্যমে ইউজুয়ালি তোমার হিমোগ্লোবিনোপ্যাথি ডায়াগনোসিস করা হয়, যেমন কি থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করা হয়, বা বিভিন্ন প্রোটিন প্লাজমাতে বিভিন্ন প্রোটিন ডিটেক্ট করা হয়, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো। না ইমিউনো ইলেক্ট্রোফোরেসিসটা কী? ইলেক্ট্রোফোরেসিসটা তাহলে তোমরা একটু দেখে নিবা জিনিসটা কী। ইলেক্ট্রোফোরেসিসটা হচ্ছে তোমার জাস্ট প্রোটিন বা তোমার চার্জ পার্টিকেলকে কারেন্টের মাধ্যমে সেপারেট করা। ইউজুয়ালি প্রোটিনগুলাই কিন্তু চার্জড হয়, এবং প্রোটিন কম্পোনেন্টগুলাই এই ইলেক্ট্রোফোরেসিসের মাধ্যমে তোমার সেপারেট করা হয়। নাও ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস জিনিসটা কি? ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস এইটার জাস্ট আমি একটু ডিটেলসে তোমাদেরকে বলবো। ইমিউনো ইলেক্ট্রোফোরেসিস ইজ দ্য ওয়ান টাইপ অফ
প্রিসিপিটেশন টেস্ট, এটাতে দুইটা মেথডই কাজে লাগানো হয়, ইলেকট্রোফোরেসিসটাকেও কাজে লাগানো হয় এবং প্রিসিপিটেশন প্রিন্সিপালটাকেও কাজে লাগানো হয়, এবং এই দুটা মিলায় এটাকে হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস। এটা কিন্তু প্রিসিপিটেশন টেস্টের একটা টাইপ। এক্ষেত্রে কি হয়, এই যে একটা ধরো আগারোস জেল, এটার মাধ্যমে প্রথমে আমরা একটা অ্যান্টিজেন মিক্সচারকে পাস করাবো, পুরো ডিফারেন্ট টাইপের ধরো অ্যান্টিজেন আসছে, এগুলোকে যখন এই হোলের মাধ্যমে দিব এবং কারেন্ট পাস করাবো, তারা কিন্তু তাদের মলিকুলার ওয়েট অনুযায়ী সেপারেট হয়ে যাবে। দেখো একটা পুরো সলিউশন থেকে অ্যান্টিজেনগুলো পুরো সেপারেট হলো। দেন আমরা ওই অ্যান্টিজেনের মিক্সচারের কাউন্টারে একটা অ্যান্টিবডি মিক্সচারকে দেন অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমরা একটা অ্যান্টিজেন মিক্সচার 11 জুলে দিলাম, দেওয়ার পর কারেন্ট পাস করাইলাম বা তোমার ইলেকট্রিক একটা চ্যানেল দিলাম, দেওয়ার পরে অ্যাকর্ডিং মলিকুলার ওয়েট এই অ্যান্টিজেনগুলো সেপারেট হয়ে যাবে। দেন আমরা ওই হোলে একটা অ্যান্টিবডি মিক্সচার পাস করাবো। দেন অ্যান্টিবডি মিক্সচারটা কি হবে, তোমার ডিফিউশনের মাধ্যমে 11 জুলে ছড়ায় যাবে, এবং যে অ্যান্টিবডিটা যেখানে গিয়ে তার কাউন্টার অ্যান্টিজেনটা পাবে সেখানে কিন্তু এই প্রিসিপিটিং লাইন তৈরি হবে। তার মানে এইখানে একটা প্রিসিপিটিং লাইন, এখানে যে অ্যান্টিজেনটা ছিল এটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না, এই অ্যান্টিজেনগুলো সেপারেশন। যখনই আমি অ্যান্টিবডি দিলাম এগুলো পুরো সেপারেট লাইন তৈরি হলো এবং এটাকে আমরা নেকেড আইতে ভিজিবল হলো। ওয়ান টাইপ অফ ইমিউনো ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিংটাও কিন্তু এরকমই অনেকটা, তোমাদেরকে আমি যখন ওয়েস্টার্ন ব্লটিং পড়াইছি তখন দেখবা এটা কিন্তু অনেকটা ওয়েস্টার্ন ব্লটিং। আচ্ছা, এটা খালি চোখে কী হলো, লাইন হলো। এখন এই যখন আমরা এই অ্যান্টিবডিটা দিব, এটার সাথে যদি আমরা এনজাইম ট্যাগ করে দিই তখন কালার দিবে। যদি আমরা ওই অ্যান্টিবডির সাথে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিই তাহলে এটা রেডিও অ্যাক্টিভিটি শো করবে, এইরকম আর কি। ওই অ্যান্টিবডিটাকে তো আমরা বিভিন্ন রকম জিনিস আবার ট্যাগ করেও দিতে পারি, কারণ আমরা জানি অ্যান্টিজেনে দুইটা হাত, একটা এফএবিটা গিয়ে অ্যান্টিবডি দুইটা হাত, এফএবিটা গিয়ে অ্যান্টিজেনের সাথে বাইন্ড হবে, হয়ে প্রিসিপিটিং লাইন তো এমনিও ফর্ম করবে। অথবা আমরা যখন এফসি পোর্শনের সাথে যদি কোনোভাবে আমরা এনজাইম লিঙ্ক করে দিতে পারি তাহলে এই প্রিসিপিটিং লাইনটা কালার হবে, আমরা আরও ওয়েল ভিজুয়ালাইজড করতে পারবো। আমরা যদি এটার সাথে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ট্যাগ করে দিই তাহলে এটা রেডিও অ্যাক্টিভিটি শো করবে, আরও স্পেসিফিসিটি বেড়ে যাবে, যেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটে আমরা করছিলাম। ভেবে দেখো, প্রথমে আমরা সেপারেট করছিলাম, দেন আমরা অ্যান্টিবডি দিচ্ছিলাম ওটার কাউন্টারে ট্যাগড উইথ তোমার এনজাইম। এই ইমিউনো ইলেকট্রোফোরেসিস আর ওয়েস্টার্ন ব্লট পাশাপাশি তোমরা পড়বা। নাও প্রিসিপিটেশন এবং অ্যাগ্লুটিনেশনের মধ্যে পার্থক্য সিম্পল, দুইটাই সিমিলারিটি কি, দুইটাই আমরা অ্যান্টিজেন দেখতে পারি, অ্যান্টিবডি দেখতে পারি। অ্যান্টিজেন দেখলে আমরা কাউন্টার অ্যান্টিবডি ইউজ করি, অ্যান্টিবডি দেখতে হলে আমরা রিয়েজেন্ট হিসেবে অ্যান্টিজেন ইউজ করি। এখানে মেজর পার্থক্য দুইটা। অ্যাগ্লুটিনেশনে অ্যান্টিজেনটা হচ্ছে ইনসলিউবল অর পার্টিকুলেট ইন নেচার, আর প্রিসিপিটেশনে অ্যান্টিজেনটা হচ্ছে সলিউবল ইন নেচার। অ্যাগ্লুটিনেশনে পজিটিভ রেজাল্টে কী হয়, ক্লাম্পিং তৈরি হয়, আর প্রিসিপিটেশনে হচ্ছে ল্যাটিসি বা লাইন অফ প্রিসিপিটেশন তৈরি হয়। যে আর কিছু এক্সাম্পল দিবা, যেমন আমরা ভিডাল টেস্ট, কুমস টেস্ট, ব্লাড গ্রুপিং, এগুলো অ্যাগ্লুটিনেশনের এক্সাম্পল। আর প্রিসিপিটেশনের এক্সাম্পল যেমন কি তোমার এই যে ইমিউনো ইলেকট্রোফোরেসিস, তারপরে অ্যান্টিবডি ডিটেকশান, কমপ্লিমেন্ট ডিটেকশান, প্রোটিন ডিটেকশান, ইউজুয়ালি আমরা প্রিসিপিটেশন করে এগুলোই দেখি।